এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৫৪ থেকে ৫৬ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৫৪ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৪ নম্বরে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে কোন ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল ১ হবে তা নির্ণয় করি। দেখো, আমাদের বলা হয়েছে নিচে যে ভগ্নাংশগুলো রয়েছে, এই যে দুটি ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ভগ্নাংশগুলোকে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল ১ হবে, এটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে করে নির্ণয় করতে পারি? বন্ধুরা, এটি কিন্তু খুবই সহজ একটি বিষয়। দেখো, যে কোনো ভগ্নাংশকে আমরা যদি ঠিক এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশের সঙ্গে গুণ করি, বিপরীত বলতে কি বোঝায়? দেখো, এখানে রয়েছে ৩-এর ২, তাই না? নিচে রয়েছে ৩, উপরে রয়েছে ২, তাহলে এর বিপরীত মানে কি? এর বিপরীত মানে কিন্তু এই নিচের সংখ্যা চলে যাবে উপরে, উপরের সংখ্যা চলে আসবে নিচে, অর্থাৎ ২-এর ৩। দেখো, এটিকে যখন আমরা উল্টো করে লিখলাম তখন কিন্তু এটি বিপরীত হয়ে গেল, এটি হয়ে গেল ২-এর ৩। তাহলে যে কোনো ভগ্নাংশকে যদি আমরা এর বিপরীত ভগ্নাংশের সঙ্গে গুণ করি তাহলেই কিন্তু গুণফল ১ হয়ে যাবে। আচ্ছা, গুণফল ১ হয় কি না এটিকে যদি আমরা আরও একটু ভালোভাবে বুঝতে চাই তাহলে চলো একটু নিচে যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৩-এর ২ এবং এর সাথে আমরা গুণ করলাম কাকে? এর সাথে গুণ করলাম ওর বিপরীত। ওর বিপরীত মানে কি? ২-এর ৩, তাই না? তাহলে বিপরীত ভগ্নাংশ যদি আমরা গুণ করে দেখি উত্তর ১ হয় কিনা। আমরা জানি গুণের ক্ষেত্রে কিন্তু উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা গুণ করতে হয়, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে এখানে রয়েছে ২ এবং এখানে রয়েছে ৩, অর্থাৎ এই দুটিকে গুণ করলে হয় ৩ দুগুণ ৬। দেখো, আমরা কিন্তু পাচ্ছি ৬, তার মানে আমরা উপরে পাচ্ছি হচ্ছে ৬ এবং নিচে কত হয়? দেখো, এখানে রয়েছে ৩, এখানে রয়েছে ২, অর্থাৎ ৩ এবং ২কে গুণ করলে হয় আবারও ৩ দুগুণ ৬। আমরা উপরেও পাচ্ছি ৬, নিচেও পাচ্ছি ৬। এবারে আমরা জানি গুণের ক্ষেত্রে কিন্তু কাটাকাটি করতে হয়, তাই না? অর্থাৎ ভাগ করতে হয়। আমরা যদি ভাগ করি, দেখো তো এই যে দুটি ৬ আমরা পাচ্ছি, কোন সংখ্যা দ্বারা আমরা উপরের ৬কেও ভাগ করতে পারবো আবার নিচের ৬কেও ভাগ করতে পারবো? বন্ধুরা, আমরা কিন্তু ৬ দ্বারা ভাগ করতে পারবো, তাই না? দেখো, ৬ দ্বারা যদি দুটিকে ভাগ করে ৬ দ্বারা ৬কে ভাগ করলে কত হয়? আমরা জানি ৬ ১-কে ৬, অর্থাৎ আমরা পাই ১। আবার ৬ দ্বারা নিচের ৬কে ভাগ করলে পাই ৬ ১-কে ৬, অর্থাৎ আমরা পাই হচ্ছে আবারও ১। তাহলে এখানে উপরেও পাচ্ছি ১, নিচেও পাচ্ছি ১। তাহলে আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে যদি ১ থাকে তাহলে সেই ১কে কিন্তু না লিখলেও কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? শুধু উপরে যে ১ রয়েছে এই ১কেই কিন্তু আমরা উত্তরের জায়গাতে লিখতে পারি। দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমান সমান ১, অর্থাৎ উত্তরের জায়গাতে কিন্তু আমাদের সেই ১কেই দেওয়া রয়েছে, ১ই লেখা রয়েছে। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো যে এটি এই দুটিকে গুণ করে কিভাবে করে ১ হলো। আবার একই রকমভাবে দেখো, পাশে যে ভগ্নাংশটি রয়েছে অর্থাৎ ৭-এর ৫, এটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি? অর্থাৎ এই ভগ্নাংশের সঙ্গে কোন ভগ্নাংশকে গুণ করলে উত্তর ১ হবে, অর্থাৎ গুণফল ১ হবে? এটির যে বিপরীত ভগ্নাংশ রয়েছে সেটিকে যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু আমাদের গুণফল ১ হবে। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ৭-এর ৫ এবং এর সাথে আমরা গুণ করেছি কাকে? এর বিপরীত ভগ্নাংশ অর্থাৎ ৫-এর ৭, তাই না? এটি চলে আসলো নিচে, এটি চলে আসলো উপরে, অর্থাৎ বিপরীত হয়ে গেল। এখন যদি এই দুটিকে আমরা গুণ করি কত হয়? ৫ এবং ৭কে গুণ করলে হয় ৫ ৭ ৩৫, আমরা উপরে পাচ্ছি ৩৫। আবার দেখো, নিচে রয়েছে ৭ এবং ৫, অর্থাৎ ৭ এবং ৫কে গুণ করলে হয় আবারও ৫ ৭ ৩৫। তার মানে আমরা যদি উপরে নিচে একই সংখ্যা পাই তাহলে সেটিকে কাটাকাটি করলে কিন্তু উত্তর আমাদের ১ হবে, ঠিক আছে? এখানে কিন্তু সেই ১টাকে আমরা দেখতে পাচ্ছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপর দেখো, একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে একটি সংখ্যা অথবা একটি ভগ্নাংশ অপর একটি সংখ্যার অথবা একটি ভগ্নাংশের বিপরীত বলা হয় যদি দুইটির গুণফল ১ হয়, ঠিক আছে? দেখো, আমরা এই বিষয়টিকে যদি আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করি, আমাদের এখানে কি বলা হয়েছে? একটি সংখ্যা বলা হয়েছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার বিপরীত বলা হয় তখন, অর্থাৎ এই সংখ্যার বিপরীত ওকে তখনই বলা হবে যখন এই দুটিকে আমরা গুণ করলে ১ পাবো। দেখো, এই দুটিকে গুণ করলে কিন্তু আমরা ১ পাচ্ছি। তার মানে আমরা কি বলতে পারি? ৩-এর ২ এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হচ্ছে কত? ২-এর ৩। আশা করি সকলে বুঝতে পেরেছো, খুবই সহজ কিন্তু, তাই না বন্ধুরা? এরপর আরেকটু নিচে যদি লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? সে বলেছে ৩-এর ২ এর বিপরীত হলো ২-এর ৩, মানে নিচেরটা উপরে চলে আসলো, উপরের সংখ্যাটা নিচে, নিচের সংখ্যাটা উপরে চলে আসলো এবং উপরের সংখ্যাটা কিন্তু নিচে চলে আসলো। এবার আমাদের বলা হয়েছে এবং ২-এর ৩ এর বিপরীত হলো ৩-এর ২, ঠিক আছে? অর্থাৎ উল্টো হয়ে যাবে কিন্তু। আচ্ছা, এবার এই নিচে যে মেয়ে শিশুটিকে দেখতে পাচ্ছি সে কি বলেছে? দেখো, সে বলেছে ৭-এর ৫ এর বিপরীত হলো ৫-এর ৭ এবং
5-এর 7-এর বিপরীত হলো 7-এর 5। অর্থাৎ একটু আগে আমি যেভাবে বুঝিয়েছি তোমাদের এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এখন আর একটু নিচে লক্ষ্য করলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে একটি ভগ্নাংশের লব ও হর একই স্থান বদল করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়। আচ্ছা, আমাদের বলা হয়েছে একটি ভগ্নাংশের লব ও হরের স্থান বদল করলে বিপরীত ভগ্নাংশ পাওয়া যায়। অর্থাৎ উপরের সংখ্যাটি যদি নিচে চলে আসে, নিচের সংখ্যাটি যদি উপরে চলে যায়, তাহলে কিন্তু আমরা বিপরীত ভগ্নাংশটাকে খুব সহজেই পেতে পারি। এই কথাটি বলা হয়েছে। দেখো এখানে কিন্তু একটি চিত্রের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে। এই উপরে যে সংখ্যাটি থাকে সেটিকে কি বলা হয়? সেটিকে বলা হয় লব। লব যদি নিচে চলে যায় এবং হর যদি উপরে চলে যায়, তাহলেই কিন্তু আমরা এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশটা পেয়ে যাব। ঠিক আছে, এরপরে আর একটু নিচে যদি আমরা 4 নম্বরে লক্ষ্য করি, দেখো এখানে 4 নম্বরে বলা হয়েছে বিপরীত ভগ্নাংশগুলো লেখো। এখানে যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর বিপরীত ভগ্নাংশ আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে এগুলোকে যদি আমরা লিখি, দেখো আমরা খুব সহজেই কিন্তু এগুলোকে সমাধান করতে পারি, তাই না? তাহলে 1 নম্বরে বলা হয়েছে দেখো 7-এর 5। তাহলে এর বিপরীত ভগ্নাংশ কি? আমরা কিন্তু একটু সমান সমান চিহ্ন দিয়ে তোমরা কিন্তু তোমাদের খাতাতে এটিকে সমাধান করবে। ঠিক আছে, আমরা কি লিখতে পারি? 7-এর 5-এর বিপরীত হচ্ছে কি? আমরা একটি দাগ দিয়ে উপরে যেহেতু রয়েছে 5, আমরা 5কে লিখবো হচ্ছে নিচে, এবং নিচে যেহেতু রয়েছে 7, আমরা এই 7কে লিখে দেবো উপরে। তাহলে হয়ে গেল 5-এর 7। এটি হচ্ছে কি? 7-এর 5-এর বিপরীত ভগ্নাংশ। কত সহজ! দেখো এরপর 2 নম্বরটা যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 9-এর 4। তাহলে আমরা কি করতে পারি? আমরা এবারে এই উপরের 4কে লিখবো হচ্ছে নিচে, এবং এই 9 যেহেতু নিচে রয়েছে তার মানে ও চলে যাবে উপরে। উপরে লিখবো আমরা 9। তাহলে হয়ে গেল 4-এর 9। আগে ছিল 9-এর 4, এখন হয়ে গেল 4-এর 9। তাহলে কিন্তু বিপরীত হয়ে গেল। এরপর 3 নম্বর বলা হয়েছে 3-এর 1। তাহলে এটিকে আমরা কীভাবে বিপরীত ভগ্নাংশে প্রকাশ করতে পারি? আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো, তাই না? আমরা কি করব? আমরা এই যে উপরে 1 রয়েছে, উপরের 1কে আমরা নিচে লিখব, এবং এই 3 যেহেতু নিচে রয়েছে এটিকে আমরা উপরে লিখব। তাহলে আগে ছিল হচ্ছে 3-এর 1, এখন হয়ে গেল 1-এর 3। একই রকমভাবে 4-এ বলা হয়েছে 8-এর 1। তাহলে এটিকে আমরা কীভাবে করে সমাধান করব? আমরা 1 যেহেতু উপরে রয়েছে আমরা 1কে লিখবো নিচে, 8 রয়েছে নিচে, আমরা ওকে লিখবো উপরে। তাহলে আগে ছিল 8-এর 1, এখন হয়ে গেল 1-এর 8। এগুলোই হচ্ছে কি? বিপরীত ভগ্নাংশ। এরপর যদি আর একটু নিচে চলে যায়, এখানে 5 নম্বরে বলা হয়েছে বিপরীত সংখ্যাগুলো লেখো। দেখো এইখানে কিন্তু আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই সংখ্যাগুলোর বিপরীত সংখ্যাকে আমরা কিভাবে করে লিখতে পারি? দেখো এগুলোকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা এখানে 5-এর 1 নম্বরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 3। তাহলে 3-এর বিপরীত যে সংখ্যাটি সেটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? বন্ধুরা এখানে কিন্তু আমরা যেমন আগে দেখতে পেয়েছিলাম একটি ভগ্নাংশের কিন্তু উপরে একটি সংখ্যা থাকে, নিচে একটি সংখ্যা থাকে, কিন্তু এইখানে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা প্রত্যেকটাই, তাই না? অর্থাৎ এর উপরেও কিছু নেই, নিচেও কিছু নেই। তাহলে এগুলোকে আমরা কিভাবে করে বিপরীত ভগ্নাংশে বা বিপরীত সংখ্যায় প্রকাশ করব? আমাদের কিন্তু টেনশন করার কিচ্ছু নেই, কারণ এটি আরও সহজ। দেখো কিভাবে? আমরা যখন কোনো পূর্ণ সংখ্যা দেখব, যেমন 3 একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এর উপরেও কিছু নেই আবার নিচেও কিছু নেই, তাহলে আমরা ধরে নিতে পারি এই সংখ্যার নিচে মনে মনে একটি 1 রয়েছে। ঠিক আছে, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিব। ঠিক আছে, এখন দেখো এখন আমরা পাচ্ছি কত? 1-এর 3। এখন কি আমরা এটিকে বিপরীত ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না? অবশ্যই কিন্তু পারবো। এখন আমরা কি করব? 3কে নিচে নামিয়ে আনবো এবং 1কে উপরে আমরা কিন্তু পাঠিয়ে দেবো, তাহলে কিন্তু বিপরীত হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে কি করবো? একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা এই 3 রয়েছে উপরে, তার মানে 3কে লিখবো আমরা নিচে, এবং 1 রয়েছে নিচে, ওকে আমরা উপরে লিখে দিব। তাহলে এখন হয়ে গেল কি? 3-এর 1। এটি হচ্ছে কি? এটি হচ্ছে 3-এর বিপরীত ভগ্নাংশ। এই 1কে কিন্তু আমরা মনে মনে ধরবো, আমরা কিন্তু এখানে লিখবো না। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে দেখাচ্ছি। তাহলে 3-এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 3-এর 1। আশা করি সকলেই বুঝতে পেরেছে। এবার 2-এ বলা হয়েছে 8। তাহলে 8-এর বিপরীত ভগ্নাংশ কি? ঠিক একই রকমভাবে 8-এর নিচে আমরা মনে মনে একটি 1 ধরে নিব। তাহলে নিচে যদি 1 থাকে, এই 1টা চলে আসবে কোথায়? 1 চলে আসবে উপরে, এবং এই 8 চলে যাবে নিচে, অর্থাৎ আমরা পাচ্ছি 8-এর 1। এটি হচ্ছে কি? বিপরীত ভগ্নাংশ। 8-এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 8-এর 1। এরপর একই রকমভাবে এখানে 3 নম্বর বলা হয়েছে 5। 5-এর বিপরীত ভগ্নাংশ কীভাবে লিখব? আমরা মনে মনে একটি নিচে 1 ধরে নিব, তাহলে এই 1টা চলে আসবে উপরে, 5 চলে আসবে নিচে, আমরা পাচ্ছি 5-এর 1। তাহলেই কিন্তু আমাদের উত্তর বের করা হয়ে গেল। তার মানে আমরা এই যে 5 দেখতে পাচ্ছি, 5-এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 5-এর 1। এরপর যদি আমরা 4 নম্বরে লক্ষ্য করি, দেখো 4 নম্বরে বলা হয়েছে 11। তাহলে 11-র নিচেও কিন্তু আমরা ঠিক মনে মনে একটি 1 ধরে নিব। তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করবো? আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে এই 1কে লিখবো আমরা উপরে, এবং নিচে লিখে দেবো কত? নিচে লিখে দেবো 11। 11 যেহেতু উপরে রয়েছে আমরা নিচে লিখে দেবো 11। তাহলে কিন্তু আমরা বিপরীত ভগ্নাংশে প্রকাশ
করে ফেললাম, তাই না? অর্থাৎ 11-র বিপরীত ভগ্নাংশ হচ্ছে 11-এর 1। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো আমরা যদি 55 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করে দেখো, এখানে 5 নম্বরে বলা হয়েছে 5-এর 4 মিটার দৈর্ঘ্য এবং 3-এর 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করি। দেখো আমরা আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 5-এর 4 মিটার দৈর্ঘ্য এবং 3-এর 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করি। অর্থাৎ একটি বোর্ডের কথা বলা হয়েছে, তাই না? আমাদের ক্লাসরুমে যে বোর্ড থাকে সেই বোর্ডের কথা বলা হয়েছে। এই দেখো এই পাশে যদি লক্ষ্য করি, আমরা ধরে নিচ্ছি কি এই একটি বোর্ড, এই বোর্ডের এই যে পাশটি আমরা দেখতে পাচ্ছি, এই পাশ অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে কতটুকু? দৈর্ঘ্য হচ্ছে 5-এর 4 মিটার এবং এই যে আমরা প্রস্থ দেখতে পাচ্ছি, এই যে ছোট অংশটুকু দেখতে পাচ্ছি, দেখো এই প্রস্থ হচ্ছে কত? প্রস্থ হচ্ছে 3-এর 2 মিটার। তাহলে দৈর্ঘ্য যদি 5-এর 4 মিটার হয় এবং প্রস্থ যদি 3-এর 2 মিটার হয়, তাহলে এই বোর্ডের ক্ষেত্রফল কত এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? ক্ষেত্রফল নির্ণয়ের কিন্তু একটি সূত্র রয়েছে বন্ধুরা। তাহলে আমরা জানি এটি যেহেতু একটু আয়তাকার ক্ষেত্রফল, তাই না? এটি কি? এটি আয়তাকার। এই যে বোর্ডের আকৃতিটা, এটিকে কি বলা হয়? এই আকৃতিকে বলা হয় আয়তাকার। তাহলে আয়তাকার যে কোনো জিনিসের, যে কোনো বস্তুর ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করি, সেটি নির্ণয় করার জন্য কিন্তু একটি সূত্র রয়েছে এবং খুবই সহজ একটি সূত্র। সেটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ এই দৈর্ঘ্যের সঙ্গে যদি আমরা প্রস্থকে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে এর ক্ষেত্রফল কত। ঠিক আছে? যেমন দেখো এখানে দৈর্ঘ্য রয়েছে হচ্ছে 5-এর 4 মিটার, যার কারণে এটির সঙ্গে আমরা গুণ করব 3-এর 2 মিটারকে। একটু নিচে যদি লক্ষ্য করি, দেখো আমরা এখানে কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি মনে করি। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ আয়তাকার অর্থাৎ এই আকৃতির যত যা কিছুই হোক না কেন, হ্যাঁ এইরকম যদি আকৃতি হয়, অর্থাৎ আয়তাকার আকৃতি হয়, তাহলে এটির ক্ষেত্রফল আমরা বের করতে পারি কোন সূত্র ব্যবহার করে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটিকে কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থকে আমাদের গুণ করে দিতে হবে। দেখো একটু নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাণিতিক বাক্য। অর্থাৎ এই অঙ্কটিকে যখন আমরা সমাধান করব, তখন আমরা গাণিতিক বাক্যটা কিভাবে করে লিখতে পারি? যেহেতু দৈর্ঘ্য রয়েছে 5-এর 4 মিটার, যার কারণে আমরা লিখব 5-এর 4 গুণ করব কিসে? গুণ করব কাকে? আমরা জানি গুণ করব কিন্তু প্রস্থকে। প্রস্থ রয়েছে 3-এর 2 মিটার, যার কারণে আমরা গুণ দিয়ে লিখব 3-এর 2, অর্থাৎ 5-এর 4-এর সঙ্গে 3-এর 2কে আমরা গুণ করব। এখন যদি গুণ করি, দেখো আমরা কত পাবো? আমরা জানি গুণের ক্ষেত্রে উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে যদি আমরা গুণ করি, দেখো 4 এবং 2, উপরে রয়েছে 4 এবং 2, এই দুটিকে গুণ করলে হয় 4 2 8, অর্থাৎ আমরা উপরে পাচ্ছি হচ্ছে 8 এবং নিচে পাচ্ছি কি 5 এবং 3, অর্থাৎ এই দুটিকে যদি গুণ করি তে 5 হয়ে যায়। 5 এবং 3কে গুণ করলে হয় তে 5 15, আমরা পাচ্ছি 15। আমরা উপরে পাচ্ছি 8, নিচে পাচ্ছি 15, অর্থাৎ 15-এর 8। এখানে যেহেতু মিটারের হিসাব দেওয়া রয়েছে, তাহলে আমরা কিন্তু শেষে গিয়ে লিখতে পারি মিটার, অর্থাৎ 15-এর 8 বর্গ মিটার। আচ্ছা, এখানে কিন্তু বর্গটাকে আমরা যুক্ত করব। দেখো একটু পাশে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটি খালি ঘর এবং শেষে রয়েছে বর্গ মিটার। তাহলে এই খালি ঘরে আমরা কি লিখবো? আমরা খালি ঘরে লিখবো যেটি পেয়েছি, অর্থাৎ 15-এর 8 বর্গ মিটার। যখন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করব, গুণ করার পরে আমরা যে গুণফলটা পাবো, অর্থাৎ যে উত্তরটা পাবো, সেই উত্তরটিকে কিন্তু বর্গ মিটার লিখতে হয়। ঠিক আছে? দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে হয় বর্গ মিটার, যার কারণে আমরা পাশে দেখতে পাচ্ছি 15-এর 8 বর্গ মিটার। এটি হচ্ছে কি আমাদের উত্তর, অর্থাৎ আমাদের বোর্ডের এই যে বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটির ক্ষেত্রফল হচ্ছে 15-এর 8 বর্গ মিটার। এরপরে দেখো আরেকটু নিচে লক্ষ্য করলে এই যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে নিচের রেখাচিত্রের সাহায্যে আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল যে 15-এর 8 বর্গ মিটার তা যাচাই করি। আচ্ছা, তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটি রেখাচিত্র দেখতে পাচ্ছি। এই যে একটি রেখাচিত্র দেখতে পাচ্ছি, দেখো একটু নিচে লক্ষ্য করলে এখানে একটি রেখাচিত্র দেখতে পাচ্ছি। এই রেখাচিত্রের সাহায্যে আমাদের যাচাই করতে বলা হয়েছে যে এই বোর্ডের উত্তর যে আমরা, অর্থাৎ ক্ষেত্রফল যে আমরা পেয়েছি 15-এর 8 বর্গ মিটার, এই বিষয়টি কিন্তু আমাদের এই চিত্রটি দেখে যাচাই করতে বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে বলা হয়েছে 4 গুণ 2, অর্থাৎ উপরে যেহেতু 4 এবং 2 ছিল, এই 4 এবং 2কে কিন্তু আমরা গুণ করেছি, তাই না? একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, দেখো সুতরাং এটি হলো 4 গুণ 2
এবং নিচে হচ্ছে 5 × 3, অর্থাৎ উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা আমরা গুণ করব এবং নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যাকে গুণ করব। সুতরাং ক্ষেত্রফল হলো 15/8 বর্গমিটার, অর্থাৎ আমাদের কিন্তু এটি উত্তর বের হয়েছে, তাই না? দেখো আরেকটু নিচে যদি আমরা চলে যাই, এখানে বলা হয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ ভগ্নাংশ আকারে দেয়া থাকলেও আমরা ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে পারি। আমাদের এখানে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ ভগ্নাংশ আকারে দেয়া রয়েছে, তাই না? তো আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই ক্ষেত্রে ক্ষেত্রফলের যে সূত্র এটিকে ব্যবহার করে এটিকে সমাধান করতে পারি, এই কথাটি আমাদেরকে বলা হয়েছে। এরপর যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে 6 নম্বরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে 1/4 মিটার দৈর্ঘ্য এবং 1/5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমাদের কিন্তু এখানে আরও একটি আয়তাকার বোর্ডের কথা বলা হয়েছে, তাই না? আয়তাকার মানে কি, আয়তক্ষেত্র কীরকম হয়, আয়তক্ষেত্র হয় কিন্তু এরকম লম্বা, তাই না? আমরা একটু আগে যে বোর্ডটা দেখেছি, এই যে এরকম হচ্ছে কি আয়তক্ষেত্র। এখন বলা হয়েছে যে এরকম একটি বোর্ড রয়েছে, আয়তাকার আকৃতির একটি বোর্ড রয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে কি 1/4 মিটার। তার মানে এই যে যে বড় পাশটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে 1/4 মিটার, এবং প্রস্থ মানে এই যে ছোট যে দুটো পাশ দেখতে পাচ্ছি এই প্রস্থ হচ্ছে কি 1/5 মিটার। তাহলে দৈর্ঘ্য যদি 1/4 মিটার হয় এবং প্রস্থ যদি 1/5 মিটার হয়, তাহলে এই যে যে বোর্ডটি রয়েছে এই বোর্ডের ক্ষেত্রফল কত, অর্থাৎ ক্ষেত্রফল কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি কি, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, আমরা জানি সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থকে গুণ করলে আমরা পেয়ে যাব যে ক্ষেত্রফল কত। তাহলে এটিকে আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি, চলো আমরা 6 নাম্বার দিয়ে লিখব, দেওয়া আছে যেহেতু আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ কত মিটার সেটি কিন্তু দেওয়া রয়েছে, তাই না? যার কারণে আমরা লিখব দেওয়া আছে। আচ্ছা আমাদেরকে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য রয়েছে কত, 1/4 মিটার, এবং আমরা লিখব হচ্ছে এবং প্রস্থ কিন্তু আমাদের দেওয়া রয়েছে, তাই না? আমরা লিখব এবং প্রস্থ সমান সমান প্রস্থ রয়েছে কত, প্রস্থ রয়েছে হচ্ছে, আমরা একটু নিচে লিখব যেন এটির সাথে মিশে না যায়, আমরা লিখব 1/5 মিটার, তাই না? আমাদের দেওয়া রয়েছে কি, আমাদের দেওয়া রয়েছে দৈর্ঘ্য সমান 1/4 মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে 1/5 মিটার। এবারে আমরা কি জানি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের একটি সূত্র রয়েছে, তাই না? সেটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা কিন্তু সেই সূত্র অনুযায়ী এবারে কাজ করব। আমরা লিখব কি, আমরা লিখব আমরা লিখব যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? এবং শেষে আমরা কি লিখব, শেষে লিখব বর্গ মিটার। আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন আমরা বের করি তখন দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করলে যে গুণফলটা পাই সেটিকে কিন্তু বর্গ মিটার প্রকাশ করতে হয়, ঠিক আছে? আচ্ছা এবারে আমরা যে কাজটি করব, আমরা দৈর্ঘ্যের নিচে দৈর্ঘ্যের জায়গাতে দৈর্ঘ্যকে লিখব এবং এরপরে আমরা গুণ চিহ্ন দিয়ে প্রস্থের জায়গাতে প্রস্থকে লিখব। দৈর্ঘ্য রয়েছে কত, দৈর্ঘ্য রয়েছে 1/4 মিটার। তাহলে আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখব হচ্ছে 1/4 এবং এখানে একটু গুণ চিহ্ন রয়েছে, আমরা একটু গুণ চিহ্ন দেবো। এবারে প্রস্থ রয়েছে কত, 1/5, অর্থাৎ আমরা এখানে লিখে দেবো 1/5 এবং শেষে বর্গমিটার রয়েছে, বর্গমিটার আমরা একই রকমভাবে রেখে দেবো। এবারে দেখো এইখানে আমরা যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি ভগ্নাংশ, এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাই না? তাহলে এই মিশ্র ভগ্নাংশগুলোকে কিন্তু আমরা এইভাবে রেখে কাজ করতে পারবো না, ওকে আগে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা ওকে গুণ করতে পারবো, হ্যাঁ? কারণ আমাদের এই পাশে যে পূর্ণ সংখ্যা রয়েছে এটিকে কিন্তু রাখা যাবে না, ঠিক আছে? আমরা উপরে একটি সংখ্যা এবং নিচে একটি সংখ্যা এইভাবে করে নিব, এইভাবে করে বাড়াবো, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে এটিকে আগে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে আমরা কীভাবে নিতে পারি, এটি কিন্তু আরও সোজা বন্ধুরা, খুব সহজে আমরা নিতে পারি। কীভাবে, এই যে পূর্ণ সংখ্যা রয়েছে অর্থাৎ এই যে 1 রয়েছে, 1-এর সঙ্গে আমরা নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাটিকে যোগ করে দিব। যেমন দেখো 1 এবং 4কে গুণ করলে হয় কত, 4 × 4, এই যে 4 পাচ্ছি, 4-এর সঙ্গে উপরে 3কে আমরা যোগ করে দেব। তাহলে 4 এবং 3 যোগ করলে হয়
5 6 7, তাই না? অর্থাৎ 4 এবং 3 মিলে হয়ে যায় 7। এই যে 7 পাচ্ছি, 7কে আমরা উপরে লিখে দিব এবং নিচে যে 4 রয়েছে 4কে আমরা 4-এর জায়গাতে রেখে দিব। 4-এর মধ্যে কিন্তু আর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নিচের সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, পরিবর্তন হবে শুধু উপরের সংখ্যাকে। আচ্ছা, এবারে আমরা আবার যদি একটু বোঝার চেষ্টা করি 7কে আমরা কীভাবে পেলাম। আমরা এই 1-এর সঙ্গে অর্থাৎ এই পূর্ণ সংখ্যার সঙ্গে আমরা নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব। তাহলে 1 এবং 4কে গুণ করলে হয় 4 1 4। এই যে 4 পাচ্ছি, 4-এর সঙ্গে এই উপরের 3কে যোগ করলে হয় 7। 4 এবং 3 যোগ করলে হয় 7। এই 7কে আমরা লিখে দেবো উপরে, নিচে 4 ছিল, 4কে একই রকমভাবে রেখে দেবো। এরপরে একটা গুণ চিহ্ন রয়েছে, আমরা গুণ চিহ্নটাকে একই রকমভাবে রেখে দেবো। দেখো আমাদের কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে এটিকে প্রকাশ করা হয়ে গেল। এবার একই রকমভাবে যদি এটিকেও অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি আমরা কি করব, এই 1-এর সঙ্গে আমরা নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব। নিয়ম কিন্তু একই, ঠিক আছে, প্রত্যেকটির ক্ষেত্রে একই নিয়ম। তাহলে 1 এবং 5কে গুণ করলে হয় 5 1 5। এই যে 5 পাচ্ছি, 5-এর সাথে উপরের 1কে যোগ করলে হয় 5 এবং 1 মিলে হয়ে যায় 6। তাহলে আমরা এই 6কে কোথায় লিখবো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, 6কে কিন্তু আমরা উপরে লিখে দেবো এবং নিচে লিখবো কত? নিচে যেহেতু 5 রয়েছে, 5কে আমরা 5-এর জায়গাতে একই রকমভাবে রেখে দেবো। এবারে আমরা জানি কি গুণের ক্ষেত্রে কি করতে হয়, উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করতে হয়, তাই না? উপরে রয়েছে 7 এবং 6, অর্থাৎ 7 এবং 6কে গুণ করলে হয় 6 7 42। আমরা উপরে লিখে দেব 42। এবং নিচে রয়েছে কত? 4 এবং 5, অর্থাৎ 4 এবং 5কে গুণ করলে হয় 4 5 20। আমরা নিচে লিখে দেবো 20। আবার দেখো 6 এবং 7কে গুণ করলে হয় 6 7 42, 4 এবং 5কে গুণ করলে হয় 4 5 20। তাহলে আমরা কিন্তু উপরে পাচ্ছি 42, নিচে পাচ্ছি 20। এবারে আমরা দেখব আমাদের কিন্তু কাজ এখানে শেষ। এখন আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 42কেও ভাগ করতে পারি, আবার 20কেও ভাগ করতে পারি। আমাদের কিন্তু একই সংখ্যা দ্বারাই দুটিকে ভাগ করতে হবে। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 2। আমরা কিন্তু 2 দ্বারা 42কেও ভাগ করতে পারি, আবার 20কেও ভাগ করতে পারি, কারণ এই দুটি হচ্ছে কি, এই দুটি কিন্তু জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। দেখো 2 দ্বারা 42কে ভাগ করলে কতবার ভাগ যায়? আমরা পাবো হচ্ছে 21 2 42, আমরা পাবো হচ্ছে 21, মানে এটার অর্ধেক পাবো। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করলে কিন্তু এই সংখ্যার অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি 21। আবার 2 দ্বারাই কিন্তু আমাদের এবারে 20কে ভাগ করতে হবে। 2 দ্বারা যেহেতু এটিকে ভাগ করেছি, 2 দ্বারাই আমরা 20কে ভাগ করব। একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। তাহলে 2 দ্বারা 20কে ভাগ করলে হয় 10 2 20, অর্থাৎ আমরা পাই হচ্ছে 10। এখন দেখো তো, এই যে উপরে 21 পাচ্ছি, নিচে 10 পাচ্ছি, এই দুটির মধ্যে এই যে দুটির সংখ্যা আমরা পাচ্ছি, এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা আবারও এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারি? বন্ধুরা, এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা কি করব, আমরা কিন্তু একটু সমান সমান চিহ্ন দিয়ে, আমি পাশে তোমাদের লিখে দেখাচ্ছি, তোমরা কিন্তু নিচে নিচে করবে এই অঙ্কটা। আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে, উপরে যেহেতু 21 পাচ্ছি, আমরা উপরে লিখবো 21, নিচে পাচ্ছি 10, আমরা লিখে দেবো 10। তাহলে 21-এর 10 এবং শেষে লিখবো কি? বর্গ মিটার। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে আয়তাকার বোর্ডের কথা বলা হয়েছে, সেই আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল হচ্ছে কত? 10-এর 21 বর্গমিটার। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব 10-এর 21 বর্গমিটার। আশা করি সকলেই খুবই সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা, আমরা যদি এখানে 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 2 1 কিলোমিটার, মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, ঠিক আগের অঙ্কটির মতোই, শুধু একটু জায়গাতে কিন্তু একটু পার্থক্য রয়েছে। যেমন আগের অঙ্কে আমাদের কি বলা হয়েছিল, যে বোর্ডের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছিল, সেটার আকৃতি ছিল কি? আয়তাকার, অর্থাৎ একটু লম্বা। আয়তাকার আকৃতিটা কীরকম হয়? এই দেখো, একটু লম্বা হয় কিন্তু, তাই না? একটু লম্বা ধরনের। কিন্তু এবারে আমাদের বলা হয়েছে কি, একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য, অর্থাৎ বর্গাকার কিন্তু বলা হয়েছে, অর্থাৎ আকারটা হচ্ছে কি বর্গের মতো। তাহলে বর্গ হচ্ছে কীরকম? বর্গ মানে হচ্ছে যার 4টি পাশ একই সমান থাকে, অর্থাৎ এই পাশ যতটুকু, এই পাশ ততটুকু, এই নিচের পাশও ততটুকু, এই পাশও ততটুকু, অর্থাৎ যার 4টি পাশ সমান থাকে তাকেই বলা হয় বর্গাকার আকৃতি। ঠিক আছে, তাহলে এই যে মাঠের কথা বলা হয়েছে একটি মাঠের, বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য 2 1 কিলোমিটার। অর্থাৎ এই যে মাঠ আমরা দেখতে পাচ্ছি, এই মাঠের এক পাশের দৈর্ঘ্য, এই যে বর্গাকার মাঠ, এর এক পাশের দৈর্ঘ্য হচ্ছে 2 1 কিলোমিটার। তাহলে এই যে যদি এক পাশের দৈর্ঘ্য হয় 2 1 কিলোমিটার, তাহলে আমরা কি বুঝতে পারি? প্রত্যেকটি পাশের দৈর্ঘ্য কিন্তু একই সমান হবে, কারণ বর্গ মানে কি? বর্গ মানে কিন্তু তার 4টি পাশ সমান। এই পাশে যতটুকু হবে, এই পাশেও ততটুকু, এই পাশেও ততটুকু, এই পাশেও ততটুকু। তাহলে এক পাশের হিসাব যদি আমাদের দেওয়া থাকে, আমরা কিন্তু আরও বাকি যে 3টি পাশ রয়েছে, সেই 3টি পাশের হিসাব কিন্তু অলরেডি পেয়ে গেছি, তাই না? মানে পেয়ে যাব।
আচ্ছা, তাহলে এই এই যে মাঠ, এই মাঠের ক্ষেত্রফল কত, অর্থাৎ ভিতরে মোট কতটুকু জায়গা রয়েছে, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এইটির ক্ষেত্রফল আমরা কীভাবে করে নির্ণয় করতে পারি? এটি যেহেতু বর্গাকার মাঠ, তাহলে বর্গের জন্য কিন্তু আরেকটি আলাদা সূত্র রয়েছে। সেটি হচ্ছে কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্রটি, সেটি হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। অর্থাৎ এই এক বাহুর দৈর্ঘ্য যেহেতু আমাদের দেওয়া রয়েছে, এই এক বাহুর দৈর্ঘ্যের সাথে যদি আমরা গুণ করি আবারও ঠিক এই এক বাহুর দৈর্ঘ্যকে, অর্থাৎ এই সংখ্যাটিকে যদি আমরা গুণ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে এর ক্ষেত্রফল কত। তাহলে আমরা এটিকে কীভাবে করে সমাধান করতে পারি? দেখো, আমরা 7 নাম্বার দিয়ে লিখব। আমরা 7 নাম্বার দিয়ে লিখব, দেওয়া আছে, আমরা কি লিখব? দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে? আমাদের কিন্তু দেওয়া রয়েছে এক বাহুর দৈর্ঘ্য, তাই না? আমরা লিখব হচ্ছে দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য সমান সমান কত রয়েছে? আমাদের বলা হয়েছে কিন্তু 2 সমস্ত 2 এর 1 কিলোমিটার, 2 এর 1 কিলোমিটার, তাই না? দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য 2 সমস্ত 2 এর 1 কিলোমিটার। এবারে আমরা কি লিখব? আমরা জানি যে এই যে মাঠের কথা আমাদেরকে বলা হয়েছে, সেটি কিন্তু একটি বর্গাকার আকৃতির মাঠ, অর্থাৎ বর্গের মতো এই মাঠটি, তাই না? তাহলে আমাদের এবারে বর্গের যে সূত্র, সেটি কিন্তু লিখতে হবে। আমরা লিখব কি? আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা লিখব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, তাহলে আমরা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? সূত্রটি হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আমরা লিখব হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ, আবারও কিন্তু লিখবো আমরা এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো আমার এখানে যেহেতু ধরতে একটু কষ্ট হচ্ছে, আমরা আবারও লিখব এক বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, আমরা কি লিখলাম? আমরা লিখলাম হচ্ছে, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, এবং শেষে যেহেতু কিলোমিটার রয়েছে, আমরা কিন্তু শেষে লিখব হচ্ছে কি, আমরা লিখব হচ্ছে বর্গ কিমি, অর্থাৎ কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, এবার বর্গ কিলোমিটার কিন্তু আমরা লিখলাম। এখন আমরা কি করবো? এই সূত্র অনুযায়ী কিন্তু কাজ করবো। আমরা একটু সমান সমানের নিচে সমান সমান চিহ্ন দেবো। এখন এখানে বলা হয়েছে কি, এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য রয়েছে কত? 2 সমস্ত 2 এর 1। এখন আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে 2 সমস্ত 2 এর 1। এরপর একটা গুণ চিহ্ন রয়েছে, আমরা একটু গুণ চিহ্ন দেবো। এবারে আমাদের আবারও বলা হয়েছে কি, আবারও বলা হয়েছে এক বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য রয়েছে 2 সমস্ত 2 এর 1। শেষে বর্গ কিলোমিটার রয়েছে, আমরা বর্গ কিলোমিটার লিখে দেবো। এখন দেখো, আমরা ঠিক আগের অঙ্কটির মতোই কিন্তু এখানে যে আমরা যে ভগ্নাংশ দুটি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। এগুলোকে কিন্তু মিশ্র অবস্থায় রাখা যাবে না। আমরা শুরুতে কি করব? এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম হচ্ছে কি, এই 2 এর সঙ্গে আমরা নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাটিকে যোগ করে দেব। তাহলে 2 এবং 2কে গুণ করলে হয় 2 2 4। 4-এর সঙ্গে উপরের এই 1কে যদি আমরা যোগ করি, তাহলে 4 এবং 1 মিলে হয়ে যায় 5। আমরা উপরে লিখে দেবো 5, নিচে রয়েছে 2, আমরা 2কে কিন্তু 2 এর জায়গাতে একই রকমভাবে রেখে দেবো। আমরা জানি নিচের সংখ্যার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপরে এখানে একটু গুণ চিহ্ন রয়েছে, আমরা একটু গুণ দেবো। এবার একই রকমভাবে দেখো, 2 এবং নিচের সংখ্যাকে যদি আমরা গুণ করি, 2 এবং 2কে গুণ করলে হয় 2 2 4। 4-এর সঙ্গে উপরের 1কে যোগ করলে হয়ে যায় 5। আবারও পাচ্ছি আমরা 5, নিচে পাচ্ছি 2, লিখে দেবো 2। দেখো, আমাদের কিন্তু এতটুকুর কাজ করা হয়ে গেল। এখন আমরা কি জানি? আমরা জানি গুণের ক্ষেত্রে উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 5 এবং 5, যেহেতু উপরে দুটি 5 রয়েছে, আমরা যদি এই দুটি 5কে গুণ করি, তাহলে কত হয়? 5 5-এ 25, আমরা উপরে লিখে দেবো 25। এবং নিচে পাচ্ছি কত? 2 এবং 2, অর্থাৎ 2 এবং 2কে গুণ করলে হয় 2 2 4। আমরা পাচ্ছি 4-এর 25 বর্গ কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই যে 25 পাচ্ছি এবং 4 পাচ্ছি, দেখো তো এখন এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 25কেও ভাগ করতে পারবো, আবার 4কেও ভাগ করতে পারবো? বন্ধুরা, এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে 4-এর 25 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেব বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 25-এর 4 বর্গ
কিলোমিটার। আশা করি তোমরা সকলে খুবই সহজে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কের কাছে ফিরে যাই, দেখো এবারে যদি আমরা 56 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে গণিতে এর, এই যে আমরা এর দেখতে পাচ্ছি, দেখো এখানে বলা হয়েছে গণিতে এর আমাদের দেশে মাঝে মাঝে প্রতীক হিসেবে এর ব্যবহৃত হয়। আচ্ছা, আমাদের বলা হয়েছে কি যে আমাদের দেশে মাঝে মাঝে গণিতের ক্ষেত্রে এর এই কথাটি ব্যবহার করা হয়, অর্থাৎ ব্যবহৃত হয়। আচ্ছা দেখো, আমরা যদি একটু নিচে লক্ষ্য করি তাহলে কিন্তু এই বিষয়টা আরও সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে কিন্তু একটি ঘর আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ, এবং এই দুই ভাগের মধ্যে কিন্তু এক ভাগকে রং করা হয়েছে। তাহলে এটিকে আমরা কি বলতে পারি? এই যে এক ভাগকে রং করা হয়েছে এটিকে আমরা কি বলতে পারি? এটিকে আমরা বলতে পারি দুই ভাগের এক ভাগ, তাই না? দেখো এই হলুদ বর্ণটিকে, হলুদ রংটিকে বা হলুদ অংশটিকে আমরা বলতে পারি হচ্ছে দুই ভাগের এক ভাগ। দেখো এই পাশে বলা হয়েছে হলুদ অংশটি হলো 1/2 অর্থাৎ দুই ভাগের এক ভাগ, ঠিক আছে? এবং এই পাশে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এইখানেও কিন্তু আমরা ঠিক একই রকমভাবে দুটি ভাগের এক ভাগ কিন্তু হলুদ অংশ দেখতে পাচ্ছি। এইখানেও কিন্তু আমরা দুই ভাগের এক ভাগকে হলুদ দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলা হয়েছে কি, এটিকে বলা হয়েছে 1/2 মানে দুই ভাগের এক ভাগ। আবার এটিকে বলা হয়েছে 1/2 এক ভাগ, এটিও কিন্তু 1/2 এক ভাগ। তাহলে এই দুটিকে যখন আমরা যোগ করব, দেখো এখানে কিন্তু একটি যোগ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দুটিকে যখন আমরা যোগ করব তখন আমরা কীভাবে লিখব? একটি সমান সমান চিহ্ন দিয়ে এই যে সামনে এক রয়েছে এবং এই সামনে এক রয়েছে, এই দুটিকে কিন্তু আমরা শুরুতে যোগ করব। আমরা লিখব 1+1 এবং এরপরে যেহেতু রয়েছে এর 2/1 এবং এখানেও রয়েছে এর 2/1, এই দুটি থেকে কিন্তু আমরা একটিকে এখানে নিব, আমরা লিখব হচ্ছে এর 2/1, ঠিক আছে? এরপর দেখো আমরা এই যে 1 এবং 1কে যোগ করতে বলা হয়েছে, এই দুটিকে যদি আমরা শুরুতে যোগ করে নিই তাহলে আমরা পাবো 1 এবং 1 মিলে হয় 2 এবং বাকি যা রয়েছে 2/1, এখন কিন্তু হয়ে গেল 2/1। এবারে আমরা কি করব? এই যে এর আমরা দেখতে পাচ্ছি, এর কথাটি দেখতে পাচ্ছি, এই এর অর্থ হচ্ছে গুণ, ঠিক আছে? এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে গুণ, অর্থাৎ আমাদের এই 2 দ্বারা কিন্তু 2/1কে গুণ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি, আমরা এই যে পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, 2 এর কিন্তু উপরেও কিছু নেই নিচেও কিছু নেই, তার মানে এই 2কে কি আমরা নিচে ধরবো না উপরে ধরবো? অবশ্যই কিন্তু ওকে আমরা উপরে ধরবো, কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কিন্তু একটি 1 থাকে, তাই না? তাহলে আমরা যদি উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা অর্থাৎ 2 এর সংখ্যার সঙ্গে যদি আমরা এই 1কে গুণ করে দিই তাহলে কত হয়? আমরা জানি 2 1 হয় 2, তাই না? অর্থাৎ আমরা উপরে পাই হচ্ছে, আমরা দেখো সমান সমান দিয়ে যদি উপরে লিখে দিই 2 এবং নিচে যেহেতু মনে মনে আমরা একটি 1 ধরে নিয়েছি, তাহলে 1 এর সঙ্গে এই নিচের 2কে গুণ করলে এখানে হয় কত? 2 1 আবারও কিন্তু আমাদের 2 হয়, উপরেও পাচ্ছে 2 নিচেও পাচ্ছে 2। এখন যদি আমরা এই দুটিকে কাটাকাটি করি, দেখো কত দ্বারা আমরা কাটাকাটি করতে পারি? আমরা কিন্তু 2 দ্বারা উপরের 2কেও কাটতে পারি, নিচের 2কেও কাটতে পারি। 2 দ্বারা 2কে কাটলে হয় 2 1 2 অর্থাৎ 1 পাই। আবার 2 দ্বারা 2কে কাটলে হয় আবারও 2 1 2 অর্থাৎ আবারও কিন্তু আমরা 1 পাই, উপরেও পাচ্ছি 1 নিচেও পাচ্ছি 1। তাহলে এই দুটি 1 থেকে কিন্তু আমরা শুধুমাত্র উপরের একটি 1কে লিখতে পারি উত্তর হিসেবে, কারণ আমরা জানি নিচে যদি কোনো সংখ্যার নিচে যদি 1 থাকে তাহলে সেই 1কে কিন্তু লিখতে হয় না, তাই না? কারণ এটি কিন্তু আমরা মনে মনে ধরেই নিই, তাই না? যার কারণে এই উপরের 1কে কিন্তু আমরা উত্তর দিয়ে লিখে দেবো। দেখো এখানে কিন্তু সমান সমান দিয়ে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 1। এখন আমরা আরেকটু নিচে যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে এক্ষেত্রে এর ও গুণ অর্থ একই, তবে এর হিসাব অন্য কাজগুলোর অর্থাৎ গুণ ভাগ যোগ বিয়োগ এর আগে করতে হয়। দেখো এখানে বলা হয়েছে যে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এর এবং গুণ এই দুটির কিন্তু একই অর্থ, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমাদের গুণকেই বোঝানো হয়, এর মানে হচ্ছে গুণ, এই দুটির একই অর্থ। তবে আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে গুণ ভাগ যোগ বিয়োগ এগুলোর আগে কিন্তু আমাদের এর হিসাবটা করতে হয়, ঠিক আছে? যদি এর থাকে তাহলে এটির হিসাব কিন্তু আমাদের আগে করতে হয়। যেমন দেখো উদাহরণস্বরূপ যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে কি 6 গুণ 3 গুণ 2 এর 4 সমান সমান 16। তাহলে এখানে আমাদের যে এর রয়েছে, দেখো এখানে কিন্তু গুণও রয়েছে ভাগও রয়েছে আবার এরও রয়েছে, তাহলে শুরুতে কিন্তু আমাদের এর কাজটা করতে হবে, ঠিক আছে? আমরা কি করব? 2 এবং 4কে কি করতে হবে? এর মানে কি? এর মানে কিন্তু গুণ, তাহলে 2 এবং 4কে আমাদের শুরুতে গুণ করতে হবে। 2 এবং 4কে গুণ করলে কত হয়? আমরা জানি 4 2 হয় 8, তাই না? তাহলে আমরা এতটুকুর কাজ করে পাচ্ছি হচ্ছে 8 এবং এই 6 এবং 3কে কিন্তু আমাদের এখানে ভাগ করতে বলা হয়েছে। তাহলে 6 এবং 3কে ভাগ করলে কত পাই? আমরা জানি 3 2 6, অর্থাৎ আমরা কিন্তু 6কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 2। তাহলে দেখো এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 8 এবং মাঝখানে রয়েছে কত? আমাদের মাঝখানে কিন্তু একটি গুণ চিহ্ন রয়েছে, তাহলে 2 এবং 8কে গুণ করলে হয় 8 2 16, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 16, তাই না? আগে কিন্তু আমাদের এর কাজ করতে হবে,
এরপর একই রকমভাবে যদি 2 নম্বর লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 8 যোগ 3 এর 1 এর 6 গুণ 5। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা আগে এই যে এর রয়েছে এর কাজটাকে কিন্তু আমরা শুরুতে করব। তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি, দেখো এটিকে যদি একটু সমাধান করার চেষ্টা করি আমরা সমান সমান চিহ্ন দিয়ে 8কে সবগুলো এই পাশে যেগুলো রয়েছে সব কিন্তু একই রকমভাবে রেখে দেবো, শুধু এর কাজটুকুকে কিন্তু আমরা করব। তাহলে শুরুতে রয়েছে 8, আমরা 8কে লিখবো 8-এর জায়গাতে। এরপরে একটি যোগ চিহ্ন রয়েছে, আমরা একটি যোগ চিহ্ন দেবো। এখন বলা হয়েছে কি 3 এর 1 এর 6। তাহলে এই যে এর রয়েছে এর অর্থ কি, এর মানে কিন্তু গুণ, তাই না? অর্থাৎ আমাদের কিন্তু 3 এর 1কে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে 6 কি উপরের সংখ্যা না নিচের সংখ্যা? 6 কিন্তু অবশ্যই উপরে রয়েছে, কারণ এই 6-এর নিচে কিন্তু মনে মনে একটি 1 আমরা ধরে নিতে পারি, তাই না? তাহলে 1-এর সঙ্গে কিন্তু আমরা এই 6কে অর্থাৎ উপরের সংখ্যাকে গুণ করব। আমরা 1 এবং 6কে গুণ করলে কত পাই? আমরা পাই 6 1 6, অর্থাৎ উপরে পাই আমরা 6 এবং নিচে রয়েছে কত? 3, এবং এখানে কিন্তু মনে মনে আমরা একটি 1 ধরে নিয়েছি। তাহলে 3 এবং 1কে গুণ করলে হয় 3 1 3, আমরা নিচে পাচ্ছি 3, উপরে পাচ্ছি 6। তাহলে কিন্তু আমাদের এর কাজ হয়ে গেল। এরপর বাকি রইল কি গুণ 5, আমরা লিখে দেব গুণ 5 সমান সমান 18। হ্যাঁ, এবার দেখো আমরা যদি এবারে এই গুণের কাজটুকুকে করি, দেখো আমরা 8 রয়েছে এখানে, আমরা 8কে 8-এর জায়গাতে রেখে দেব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটি ভগ্নাংশ রয়েছে, এখানে বলা হয়েছে 3 এর 6, অর্থাৎ উপরে রয়েছে 6 নিচে রয়েছে 3। এখন এই ভগ্নাংশটাকে যদি আমরা ছোট করি, হ্যাঁ ছোট অর্থ কি, ছোট মানে কিন্তু কাটাকাটি করতে হবে, তাই না? আমরা কিন্তু এর কাজ করে এই 3 এর 6 পেয়েছি, যার কারণে এটির কাজ কিন্তু আমাদের শুরুতে করতে হবে। তাহলে 3 এবং 6কে কাটাকাটি করতে পারি আমরা কত দ্বারা? আমরা দেখো তো এমন কোন সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 6কেও ভাগ করতে পারবো আবার 3কেও ভাগ করতে পারবো? বন্ধুরা এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 3। 3 দ্বারা আমরা 6কেও ভাগ করতে পারবো, 3কেও ভাগ করতে পারবো। 3 দ্বারা 6কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 2 গুণ 6, অর্থাৎ আমরা পাই 2। এবং 3 দ্বারা 3কে কয়বার ভাগ যায়? 3 দ্বারা 3কে ভাগ যায় একবার, আমরা জানি 3 1 3, অর্থাৎ উপরে পাচ্ছি 2 নিচে পাচ্ছি 1। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার যদি নিচে 1 থাকে সেটিকে কিন্তু লিখতে হয় না। তাহলে আমরা উপরে পাচ্ছি কি শুধুমাত্র 2। তাহলে আমরা এখানে একটি যোগ চিহ্ন দিয়ে আমরা উপরে যে 2 পাচ্ছি 2কে লিখে দেবো। এরপর একই রকমভাবে পাশে রয়েছে গুণ 5 সমান সমান 18। আচ্ছা, সমান সমান 18 এটিকে আমাদের না লিখলেও হয়, কারণ আমরা কিন্তু এইটুকুর কাজ করে উত্তর পাবো হচ্ছে 18, তাই না? এবারে দেখো আমরা এখন কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যোগ রয়েছে এবং গুণ রয়েছে। আমরা জানি যে যোগ বিয়োগ গুণ ভাগ এর মধ্যে কিন্তু সর্বপ্রথম ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়, তাই না? তাহলে ভাগ যেহেতু নেই, তার মানে কিন্তু আমাদের আগে গুণের কাজটাকে করতে হবে, এই যোগের কাজটাকে পরে করবো। আমরা লিখবো হচ্ছে 8 যোগ, এখন গুণে বলা হয়েছে কি 2 গুণ 5, অর্থাৎ 5 এবং 2কে গুণ করলে হয় 5 2 গুণ 10 সমান সমান 18 রয়েছে, আমরা লিখে দিলাম 18। এখন যদি আমরা এই দুটিকে যোগ করে দিই, দেখো মাঝখানে যেহেতু যোগ রয়েছে 8 এবং 10কে যোগ করলে হয় 18 সমান সমান 18, অর্থাৎ এই পাশেও আমরা 18 পাচ্ছি, এই পাশেও 18 পাচ্ছি, আমাদের কিন্তু উত্তর 18 হবে। এখানে আমাদের 18 দেওয়ার অর্থ কি, এটির দ্বারা বোঝানো হয়েছে এতটুকুর কাজ যখন আমরা করব তখন কিন্তু আমাদের 18 হতে হবে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এখানে 18 পেয়ে গেছি, তার মানে আমাদের উত্তর সঠিক হয়েছে। আশা করি তোমরা আজকের প্রত্যেকটি অঙ্ক খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।